আজকে আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম আয়নাইজেশন এনার্জির আলোচনা, সেখান থেকে আরো একটু এগিয়ে যাব। আজকে আমরা প্রথমে একটা আয়নাইজেশন এনার্জি ট্রেন্ড দেখব, তারপরে আয়নাইজেশন এনার্জির হাই হওয়ার কারণে তার যে বিভিন্ন কনসিকুয়েন্স সেই সংক্রান্ত দু একটা প্রপার্টি একটুখানি বোঝার চেষ্টা করব। প্রথম আজকে আয়নাইজেশন এনার্জি ট্রেন্ড যে এলিমেন্টগুলোর ক্ষেত্রে দেখব সেটা হচ্ছে কপার, জিঙ্ক এবং গ্যালিয়াম। আমাদের এই তিনটে এলিমেন্টকে জেনারেলি আমরা একই জায়গায় রেখে কম্পেয়ার করি না, কিন্তু পিরিয়ডিক টেবিলে যদি এদের পজিশনের দিকে তাকাই তাহলে আমরা দেখব তারা পরপর তিনটি গ্রুপে রয়েছে। কপার রয়েছে IUPAC গ্রুপ 11, জিঙ্ক 12 এবং গ্যালিয়াম 13। সো আজকে আমরা প্রথমে এই তিনটি এলিমেন্টের ফার্স্ট আয়নাইজেশন এনার্জিটা কিভাবে ভ্যারি করছে সেটা আগে একটু দেখব। সো কপার, জিঙ্ক এবং গ্যালিয়াম, যদি আমরা আয়নাইজেশন এনার্জি ইন কিলোজুল পার মোলে দেখি তাহলে দেখব কপারের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি 746 কিলোজুল পার মোল, জিঙ্কের 906 কিলোজুল পার মোল, whereas গ্যালিয়ামের ক্ষেত্রে 579 কিলোজুল পার মোল। এখন আমরা জানি যে একটা পিরিয়ডের বাঁ দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন এনার্জি ধীরে ধীরে ডিক্রিজ করে। বাঁ দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন এনার্জি ধীরে ধীরে ইনক্রিজ করে। তার কারণ বাঁ দিক থেকে যত আমরা ডান দিকে যাই তত সেক্ষেত্রে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করে, whereas n রিমেন্স কনস্ট্যান্ট, ফলত আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করা হয়। এখন কপার থেকে জিঙ্কে আমরা সেই ট্রেন্ডটা ফলো হতে দেখছি, কিন্তু জিঙ্ক থেকে যখন গ্যালিয়ামে আসছি তখন দেখছি আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে একটা ড্রপ, এবং দ্যাট ইজ এ হিউজ ড্রপ। তো সেইটা কেন, সেইটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করব। সো আমাদের এক্সপেকটেশন যেটা ছিল সেটা হচ্ছে এক্সপেক্টেড ট্রেন্ড যেটা আমাদের কাছে ছিল সেটা হচ্ছে কপার লেস দেন জিঙ্ক লেস দেন গ্যালিয়াম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা মেনটেন হলো, সেকেন্ড যে ট্রেন্ডটা সেটা মেনটেন হচ্ছে না। সো ওয়াই? তো প্রথমে আমরা যেটা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যেটা বলেছি, আমরা প্রথমেই আগে এদের ইলেকট্রনিক কনফিগারেশনগুলো লিখে ফেলব। কপারের ক্ষেত্রে তার ইলেকট্রনিক কনফিগারেশন আর্গন 3d10 4s1, জিঙ্কের ক্ষেত্রে আর্গন 3d10 4s2, গ্যালিয়ামের ক্ষেত্রে আর্গন 3d10 4s2 4p1। এখন আর্গন এবং কপার এবং জিঙ্কের কেসটা আমরা তো খুব ইজিলি এখানে বলতে পারি ইলেকট্রনিক কনফিগারেশনের দিকে তাকিয়ে, যে কপারের ক্ষেত্রে তার যে ইলেকট্রনিক কনফিগারেশন সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি তার আউটার মোস্ট শেল দ্যাট ইজ 4s এ একটা ইলেকট্রন রয়েছে যেখান থেকে ইলেকট্রনটা আয়োনাইজ হবে অন ফার্স্ট আয়োনাইজেশন। সো যদি কোনোভাবে কপার তার 4s ইলেকট্রনটা রিমুভ করতে পারে তাহলে সে 3d10 আর্গন 3d10 একটা ফিল্ড শেল কনফিগারেশন অ্যাচিভ করতে পারবে, which is very stable with respect to its adjacent electronic configuration due to high exchange energy. আমরা জানি যে একটা field shell configuration বা half field shell configuration is more stable due to its high exchange energy. So এক্ষেত্রে আমরা সেই জন্য বলতে পারি যে কপার যেহেতু on fast ionization একটা আর্গন 3d10 এর মতো field shell configuration অ্যাচিভ করছে, সো তার ফলে সে চাইছে তার ওই 4s ইলেকট্রনটাকে রিমুভ করে
ওই ফিল্ড শেল কনফিগারেশনের স্টেবিলিটি অ্যাচিভ করতে। সো দ্যাট ইজ ওয়াই কপারের ক্ষেত্রে আয়নাইজ করাটা ইজ ভেরি ইজিয়ার। Whereas জিঙ্কের ক্ষেত্রে তার কনফিগারেশন হচ্ছে আর্গন 3d10 4s2। 3d10 4s2 হওয়ার কারণে দুটো অরবিটাল, দ্যাট মিনস 3d এবং 4s দুটোই ফুলফিল্ড, এবং তার ফলে ফিল্ড শেল হওয়ার কারণে দিস ইলেকট্রনিক কনফিগারেশন আর ভেরি স্টেবল কনফিগারেশন। সো তার ফলে জিঙ্ক ইজ ভেরি মাচ রিলাক্টেন্ট টু আয়নাইজ ইটস আউটার শেল ইলেকট্রন or to remove an electron from the 4s orbital, এবং তার ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে জিঙ্কের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ইজ ভেরি মাচ হায়ার কম্পেয়ার টু কপার। সো কপারের ক্ষেত্রে যেখানে সে 4s থেকে ইলেকট্রন রিমুভ করে 3d10 এর মতো একটা ফিল্ড শেল কনফিগারেশন অ্যাচিভ করতে চাইছে এবং সেই কারণে আয়নাইজ করতে চাইছে ইজিলি 4s ইলেকট্রনটাকে, সেক্ষেত্রে জিঙ্কের ক্ষেত্রে 4s2 এর মতো একটা ফিল্ড শেল কনফিগারেশন হওয়ার কারণে সে চাইছে না ওই ইলেকট্রন বাইরের শেলের থেকে একটা ইলেকট্রনকে রিমুভ করতে, যাতে তার সেই ফিল্ড শেল কনফিগারেশনটা সে লস করে। তার ফলে জিঙ্কের আয়নাইজেশন এনার্জি বেড়ে যাচ্ছে। সো এই দুটো কপার এবং জিঙ্কের সিচুয়েশনটা বোঝা আমাদের ক্ষেত্রে কম্পারেটিভলি ইজিয়ার আমাদের এতদিনের আলোচনা থেকে। কিন্তু হোয়াট অ্যাবাউট জিঙ্ক, হোয়াট অ্যাবাউট গ্যালিয়াম? সো গ্যালিয়ামের ক্ষেত্রে হঠাৎ আয়নাইজেশন এনার্জিটা কমে যাচ্ছে কেন? আমরা দেখতে পাচ্ছি গ্যালিয়ামের ক্ষেত্রে তার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 4p1, 4s2 4p1। এখানেও আমরা যেটা বলতে পারি যে এখানে 4p থেকে যদি সে একটা ইলেকট্রন রিমুভ করে তাহলে সে 4s2 এই ধরনের একটা ফিল্ড শেল কনফিগারেশন অ্যাচিভ করবে জিঙ্কের মতো 3d10 4s2। তো তার ফলে গ্যালিয়াম তার টেন্ডেন্সি হচ্ছে 4p ইলেকট্রনটাকে ছেড়ে দেওয়ার। তো তার ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে গ্যালিয়ামের আয়নাইজেশন এনার্জি কমে আসছে। কিন্তু শুধুমাত্র এই কারণটা দিয়ে আমরা জিঙ্কের থেকে গ্যালিয়ামে এতটা আয়নাইজেশন এনার্জি ড্রপকে এক্সপ্লেন করতে পারি না। অবভিয়াসলি ওই 4p ইলেকট্রন রিমুভ করাটা ইজিয়ার বলে ফিল্ড শেল কনফিগারেশন অ্যাচিভ করার জন্য তার যে টেন্ডেন্সি রয়েছে 4p ইলেকট্রনটাকে রিমুভ করার, সো ডেফিনেটলি গ্যালিয়ামের আয়নাইজেশন এনার্জি জিঙ্কের থেকে কম হবে, কিন্তু যতটা কম সেটা শুধুমাত্র এই ফ্যাক্টরটা দিয়ে এক্সপ্লেন করা সম্ভব না। এর সঙ্গে আরো একটা অ্যাডিশনাল ফ্যাক্টর রয়েছে। আমরা যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়েছি এর আগে, তখন আমরা দেখেছি যে বিভিন্ন অরবিটালের পেনিট্রেটিং পাওয়ার বিভিন্ন, এবং ইন টার্মস অফ পেনিট্রেটিং পাওয়ার 4p পেনিট্রেটিং পাওয়ার is less compared to 4s. So that means 4p orbital is lesser penetrating. এখন লেসার পেনিট্রেটিং হওয়ার ফলে যেটা হচ্ছে তার মানে 4p অরবিটাল নিউক্লিয়াসের বেশি কাছাকাছি অবধি যাচ্ছে না দেন 4s। এখন এর ফলে তার মানে 4s ইলেকট্রন ইজ মোর ক্লোজার কম্পেয়ার টু 4p ইলেকট্রন ইন রেসপেক্ট টু দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বেশি কাছাকাছি রয়েছে 4s ইলেকট্রন দেন 4p ইলেকট্রন ডিউ টু লেসার পেনিট্রেটিং পাওয়ার অফ 4p দেন 4s। ফলত this 4p electron experience better shielding by the 4s electron from enhanced nuclear charge. সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে 4p অরবিটাল লেসার পেনিট্রেটিং হওয়ার কারণে দেন দ্য 4s, যেহেতু 4s ইলেকট্রন নিউক্লিয়াসের বেশি কাছাকাছি রিজিয়ান অব্দি পেনিট্রেট করতে পারছে, সো তার শিল্ডিং ক্যাপাসিটি বেশি, এবং ফলত 4p ইলেকট্রন বেটার শিল্ডিং এক্সপিরিয়েন্স করছে ফ্রম দ্য নিউক্লিয়াস। ফলত
4p ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স যতটা হওয়া উচিত ছিল তার থেকে কম হচ্ছে, এবং তার ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে তার উপর নিউক্লিয়ার চার্জটা কমে যাচ্ছে। এখন নিউক্লিয়ার চার্জ কোনো একটা ইলেকট্রনের ওপর কমে যাওয়া মানে অবভিয়াসলি সেই ইলেকট্রনকে ইজিলি আমরা রিমুভ করতে পারব। ফলত আমরা দেখতে পাচ্ছি যে ডিউ টু বেটার শিল্ডিং বাই দ্য 4s ইলেকট্রন, 4pর ওপর নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স কমে যাওয়ার কারণে ওই 4p ইলেকট্রনটাকে রিমুভ করাটা অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে, যতটা হওয়া উচিত ছিল তার চেয়েও বেশি ইজিয়ার এই ক্ষেত্রে। তার ফলে আমরা দেখছি যে গ্যালিয়ামের আয়নাইজড এনার্জি জিঙ্কের থেকে অনেকটা কম হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই দ্য অ্যাকচুয়াল ট্রেন্ড অফ আয়নাইজেশন এনার্জি ইজ লাইক দিস: কপার less than zinc, much greater than Kelvin. So by this way we can explain this ionization energy trend. এরপর আমরা দেখে নেব এই যে আমরা এতদিন পর্যন্ত মোস্ট অফ দি কেসেস আমরা দেখেছিলাম কোনো একটা অরবিটালের পুওর শিল্ডিং, মোস্টলি সেটা 3d বা 4f এর ক্ষেত্রে, তার জন্য কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স বেড়ে যাওয়ার ঘটনা এবং তার ফলে আয়নাইজেশন এনার্জি বেড়ে যাওয়ার ঘটনা। এখানে আমরা দেখলাম একটু উল্টো ঘটনা, এখানে কোনো একটা অরবিটালের লেসার পেনিট্রেটিং পাওয়ারের জন্য বেটার শিল্ডিং এবং ফলত এনহ্যান্স নিউক্লিয়ার চার্জের কারণে তার উপর অ্যাট্রাকটিভ লেসার নিউক্লিয়ার চার্জের জন্য তার উপর অ্যাট্রাকটিভ ফোর্স কমে যাওয়া এবং ফলত সেই ইলেকট্রনটাকে রিমুভ করাটা আমাদের ইজিয়ার হবে। এরপরে আমরা দেখব এই যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যে কোনো ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, সেটা একটা এলিমেন্টের বিভিন্ন প্রপার্টিকে কিভাবে ইনফ্লুয়েন্স করছে বা তার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক বা ফিজিক্যাল প্রপার্টিগুলোকে কিভাবে মডিউলেট করছে। এক্ষেত্রে আমরা প্রথম যেটা দিকে যাব সেটা হচ্ছে একদম গ্রুপ 1 এর ক্ষেত্রে। গ্রুপ 1 এ আমাদের যে এলিমেন্টগুলো রয়েছে, দ্যাট ইজ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এবং সিজিয়াম। আমরা প্রথম দিনেই বলেছিলাম যে এই গ্রুপ 1 এর ক্ষেত্রে, আইইউপিএসি গ্রুপ 1 এর ক্ষেত্রে আমরা দেখেছি যে উপর থেকে নিচের দিকে নামলে আয়নাইজেশন এনার্জি গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে। যদিও এখানে সিজিয়ামের ক্ষেত্রে আমরা বলেছিলাম যদিও তার ইলেকট্রনিক কনফিগারেশন ইজ xenon 6s1, কিন্তু তার ইলেকট্রনিক কনফিগারেশন 6s1 হওয়া সত্ত্বেও তার ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি কিন্তু খুব কম। তার কারণ হচ্ছে আমরা বলেছিলাম যে 6s1 এর সঙ্গে রিলেটিভিস্টিক এফেক্ট ডাইরেক্টলি রিলেটেড নয়, রাদার ইট ইজ রিলেটেড টু দ্য অ্যাটমিক নাম্বার অর অ্যাটমিক মাস অফ দ্য পার্টিকুলার এলিমেন্ট, এবং যত নিউক্লিয়ার চার্জ বাড়বে তত সেক্ষেত্রে রিলেটিভিস্টিক এফেক্ট অপারেট হবে। সো সিজিয়াম সে যেহেতু কম্পারেটিভলি লাইটার, অ্যাটমিক নাম্বার ইজ নট ভেরি হাই, সো তার ফলে সেখানে রিলেটিভিস্টিক এফেক্ট অপারেটিভ নয় এবং ফলত এখানে উপর থেকে নিচের দিকে আয়নাইজেশন এনার্জি ধীরে ধীরে ডিক্রিজ করেছে হাইড্রোজেন থেকে সিজিয়ামের ক্ষেত্রে, এবং সিজিয়ামের আয়নাইজেশন এনার্জি এই আইইউপিএসি গ্রুপ 1 এর যে কটা এলিমেন্ট রয়েছে তাদের মধ্যে সবচেয়ে কম, এবং এতটাই কম যে দেখতে পাওয়া যায় যে সিজিয়াম এর আয়নাইজেশন এনার্জি কম হওয়ার ফলে সিজিয়াম অ্যাক্ট অ্যাজ এ ফটো এমিটার। ইট মিনস যদি এই সিজিয়াম মেটালের উপর লাইট এসে পড়ে, দ্যাট লাইট এনার্জি ইজ সাফিসিয়েন্ট টু ionize an electron from cesium. So that is why cesium will act as a photoemitter, and that is due to the very low ionization energy of cesium. এরপরে আমরা যে এলিমেন্টের আলোচনার ক্ষেত্রে যাব, দ্যাট ইজ আমাদের বহু পরিচিত এলিমেন্ট। আমরা যখন পিরিয়ডিক টেবিল পড়া শুরু করি তখন সেক্ষেত্রে আমরা
এই পিরিয়ডিক টেবিলে বিভিন্ন আলোচনা করতে গিয়ে আমরা প্রায়শই উল্লেখ করি যে তরল ধাতু হচ্ছে মার্কারি। এখন এই এই গ্রুপটার ক্ষেত্রে আমি যদি দেখি যে মার্কারি যে গ্রুপে রয়েছে, দ্যাট মিনস IUPAC গ্রুপ 12, সেখানে রয়েছে জিঙ্ক, ক্যাডমিয়াম এবং মার্কারি। এবং আমরা যদি এদের মেল্টিং পয়েন্ট দেখি তাহলে আমরা দেখব জিঙ্কের মেল্টিং পয়েন্ট 419.5 ডিগ্রি সেন্টিগ্রেড, ক্যাডমিয়ামের 320.8 ডিগ্রি সেন্টিগ্রেড, whereas মার্কারির ক্ষেত্রে it is -38.9 degree centigrade. That is why mercury is liquid at room temperature. এখন প্রশ্ন হচ্ছে যে এত হেভি এলিমেন্ট হওয়া সত্ত্বেও why mercury is liquid? তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে একটা মেটাল হওয়ার কারণে মার্কারির ক্ষেত্রে যে ধরনের বন্ডিংটা এক্সিস্ট করে দ্যাট ইজ কল্ড মেটালিক বন্ডিং। এখন এই মেটালিক বন্ডিং এর ক্ষেত্রে আমরা কমনলি যেভাবে মেটালিক বন্ডিংটা হয় বলে ধরে নিই, দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিওরি আমরা বলতে পারি। সেখানে আমরা বলি যে প্রত্যেকটা মেটাল তার কিছুটা করে ইলেকট্রন ডেন্সিটি কন্ট্রিবিউট করে একটা কমন ইলেকট্রন ক্লাউড তৈরি করে। আমরা যদি এমও থিওরিটাকে সরিয়ে রাখি তাহলে আমরা এভাবে ব্যাপারটা এক্সপ্লেন করতে পারি যে মেটালিক বন্ডিং ফর্ম করতে গিয়ে প্রত্যেকটা মেটাল তার কিছুটা করে ইলেকট্রন ডেন্সিটি দিয়ে একটা কমন ইলেকট্রন ক্লাউড তৈরি করছে এবং সেই কমন ইলেকট্রন ক্লাউড এই মেটালগুলোকে একসঙ্গে ধরে রেখেছে। অবভিয়াসলি অন্যান্য থিওরি দিয়ে অন্যান্যভাবে ব্যাখ্যা করা সম্ভব। আপাতত আমরা সবচেয়ে সিম্পলেস্ট যে ইলেকট্রন ক্লাউড থিওরি সেটা দিয়ে যদি করতে চাই তাহলে ব্যাপারটা এরকম। এখন যদি সেটাই হয় তাহলে মার্কারির ক্ষেত্রে হঠাৎ এত হেভি এলিমেন্ট হওয়া সত্ত্বেও তার মেল্টিং পয়েন্ট এত কম কেন এবং সেটা অবভিয়াসলি লিকুইড কেন? তার কারণ হচ্ছে আমরা জানি যে মার্কারির ক্ষেত্রে তার এই ধরনের ইলেকট্রনিক কনফিগারেশন আউটার শেলে which is xenon 4f14 5t10 6s2, এবং আমরা জানি যে মার্কারির ক্ষেত্রে রিলেটিভিস্টিক এফেক্ট ইজ অপারেটিভ এবং অপারেটিভ হওয়ার ফলে এই 6s ইলেকট্রন পেয়ারের আয়নাইজেশন এনার্জি ইজ ভেরি ভেরি হাই। এখন এই হাই আয়নাইজেশন এনার্জির কনসিকোয়েন্সটা কি? কনসিকোয়েন্স হলো এটাই যে এই ধরনের হাই আয়নাইজেশন এনার্জির ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 6s অরবিটাল থেকে কোনো ইলেকট্রনকে রিমুভ করা ইজ হাইলি এনার্জি ডিমান্ডিং প্রসেস। এখন কোনো একটা অরবিটাল থেকে ইলেকট্রন রিমুভ করা হাইলি এনার্জি ডিমান্ডিং প্রসেস মানে সেই পার্টিকুলার অরবিটালে ওই ইলেকট্রন ইজ ভেরি স্ট্রংলি বাউন্ড। এখন ওই ইলেকট্রনকে রিমুভ করতে যেমন আমাকে বেশি এনার্জি প্রোভাইড করতে হবে, তেমনি আমি যদি রিমুভ না করে ওই ইলেকট্রনকে ওই পার্টিকুলার অরবিটাল থেকে ডিসপ্লেস করতে চাই তাহলেও অবভিয়াসলি আমাকে কম্পারেটিভলি হায়ার এনার্জি প্রোভাইড করতে হবে। তার কারণ সেই ইলেকট্রন ভেরি মাচ স্টেবল বা তার উপর নিউক্লিয়ার অ্যাট্রাকশন ইজ ভেরি হাই। এখন আমরা দেখছি যে মেটালিক বন্ডিং এর এই থিওরিটা ইলেকট্রন ক্লাউড থিওরিতে আমরা বলেছি যে প্রত্যেকটা মেটাল তার কিছুটা করে ইলেকট্রন ডেন্সিটি দিয়ে একটা কমন ইলেকট্রন ক্লাউড তৈরি করছে। এখন এই কমন ইলেকট্রন ক্লাউড তৈরি করতে গেলে প্রত্যেকটা মেটাল তার যদি কিছুটা করে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করে বা কন্ট্রিবিউট করে টু ফর্ম দ্যাট কমন ইলেকট্রন ক্লাউড, তাহলে সেক্ষেত্রে কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা পার্টিকুলার অ্যাটম সে তার নিজস্ব ইলেকট্রনকে কিছুটা ডিসপ্লেস করতে হবে বা তার নিজস্ব অধিকার থেকে কিছুটা ছেড়ে দিতে হবে যাতে সেই কমন ইলেকট্রন ক্লাউডটা তৈরি হতে পারে। এখন যদি কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনের আয়নাইজেশন এনার্জি বেশি হয়, যদি তার উপর নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স বেশি হয়, তাকে ওই পার্টিকুলার অরবিটাল থেকে রিমুভ করতে বা আয়নাইজ করতে যেমন বেশি এনার্জি লাগবে, তেমনি ওই কমন ইলেকট্রন ক্লাউড ফর্ম করতে তাকে যে ইলেকট্রন ডেন্সিটিটা ডোনেট করতে হবে বা কন্ট্রিবিউট করতে হবে, অবভিয়াসলি সেটাও কম্পারেটিভলি অনেক ডিফিকাল্ট হবে। ফলত মার্কারি চাইছে না বা চাইবে না কোনো একটা মার্কারি অ্যাটম
যে সেই কমন ইলেকট্রন ক্লাউডে তার ভ্যালেন্স শেলের ইলেকট্রনকে কন্ট্রিবিউট করতে, because that is a very high energy demanding process. So the formation of electron cloud is very much difficult in case of mercury. এখন যদি এই কমন ইলেকট্রন ক্লাউডটা তৈরি না হয় তাহলে অবভিয়াসলি মেটালিক বন্ডিংটাও স্ট্রং হবে না, এবং মেটালিক বন্ডিং যদি স্ট্রং না হয়, প্রত্যেকটা মেটালের অ্যাটমের মধ্যে ইন্টারাকশন ইন দ্য মেটালিক ক্লাস্টার যদি কম্পারেটিভলি উইক হয়, তাহলে তাদেরকে সেপারেট করা বা তাকে মেল্ট করাটাও অনেক ইজিয়ার হবে। ফলত আমরা দেখতে পাই যে মার্কারির ক্ষেত্রে এই ধরনের একটা উইক মেটালিক বন্ডিং এর কারণে তার মেল্টিং পয়েন্ট ইজ ভেরি লো, এবং দ্যাট ইজ ওয়াই মার্কারি ইজ লিকুইড অ্যাট দ্য টেম্পারেচার। সো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই হাই আয়নাইজেশন এনার্জি অফ মার্কারি অন্যভাবে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সকেও ইনফ্লুয়েন্স করছে। এরপরে আমরা যে এলিমেন্টটার আলোচনায় আসবো দ্যাট ইজ থ্যালিয়াম। দ্যাট মিনস যেটা রয়েছে আমাদের আইইউপিএসসি গ্রুপ 13। আইইউপিএসসি গ্রুপ 13-এ আমাদের রয়েছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং হ্যালিয়াম। এখন আমরা আগের দিন বলেছিলাম যে ইনার্ট পেয়ার এফেক্টের কথা। That means for heavier post-lanthanide element, কোনো একটা এলিমেন্ট যে গ্রুপে বিলং করছে, দেখতে পাওয়া যায় যে তার যেটা কমন অক্সিডেশন স্টেট সেটা তার গ্রুপ নাম্বারের থেকে 2 ইউনিট লেস, যেটাকে আমরা ইনার্ট পেয়ার এফেক্ট বলে ডিসক্রাইব করছিলাম। সো থ্যালিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছি তার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এরকম: xenon 4f14 5d10 6s2 সো যেহেতু আইইউপিএসসি গ্রুপ 13-এ বিলং করছে, সো ইট ইজ এক্সপেক্টেড যে তার এবং তার ভ্যালেন্স শেলে যেহেতু 3টে ইলেকট্রন রয়েছে, সো ইট ইজ এক্সপেক্টেড যে থ্যালিয়ামের কমন অক্সিডেশন স্টেট should be +3, কিন্তু ওই ইনার্ট পেয়ার এফেক্টের কারণে আমরা দেখতে পাচ্ছি যে তার কমন অক্সিডেশন স্টেট হচ্ছে +1। এখন কিরকম ব্যাপার, আমরা একটুখানি এদের যদি আয়নাইজেশন এনার্জিটা দেখে নিই তাহলে বুঝতে পারবো, বা কিভাবে এটা বিভিন্ন কম্পাউন্ডে তার আয়নাইজেশন এনার্জি এই ফ্যাক্টরটা কিভাবে ইনফ্লুয়েন্স করছে তার প্রপার্টিকে, তাহলে সেটা আমরা দেখতে পাবো। এখন এই কারণটা আমরা আগের দিনই বলেছিলাম যে সেই 6s2 ইলেকট্রন পেয়ারটাকে থ্যালিয়াম সহজে রিমুভ করতে চাইছে না। লেট আস টেক এন এক্সাম্পল, থ্যালিয়াম ট্রাইআয়োডাইড TiO3। আমরা যখন কোনো একটা এলিমেন্টের অক্সিডেশন স্টেট বার করি তখন আমরা জেনারেলি কটা অ্যানায়ন এই পার্টিকুলার এলিমেন্টের সঙ্গে অ্যাটাচ রয়েছে সেটা থেকে যদি তার অ্যানায়নের অক্সিডেশন স্টেট জানা থাকে, তাহলে আমরা সেখান থেকে আমরা ওই ক্যাটায়নের অক্সিডেশন স্টেট বার করার চেষ্টা করি, বা ওই অ্যাটমের অক্সিডেশন স্টেট বার করার চেষ্টা করি। এখন এখানে আমরা জানি যে আয়োডাইড I-, দ্যাট ইজ তার অক্সিডেশন স্টেট হচ্ছে -1। সো ইট ইজ এক্সপেক্টেড যে এই কম্পাউন্ডে থ্যালিয়াম শুড বি ইন +3 অক্সিডেশন স্টেট, 3টে যেহেতু আয়োডাইড রয়েছে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই TiO3-তে থ্যালিয়াম রয়েছে ইন +1 অক্সিডেশন স্টেট, whereas I- এবং I2 মিলে I3- একটা পলি হ্যালাইড
মনোঅ্যানায়ন তৈরি করেছে এবং সেটা থ্যালিয়াম +1 স্টেটকে স্টেবিলাইজ করেছে। এখন কেন এরকমটা হলো, তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে আগের দিন আমরা যেরকম লেডের ক্ষেত্রে দেখিয়েছিলাম, এখানেও থ্যালিয়াম in +3 oxidation state is strongly oxidizing. তার কারণ সেখানে থ্যালিয়াম ইন +3 অক্সিডেশন স্টেটে 6s এবং 6p এই দুটো অরবিটাল থেকে টোটাল 3টে ইলেকট্রন রিমুভ হয়েছে এবং থ্যালিয়াম ইট ইজ ভেরি মাচ রিলাক্টেন্ট টু রিমুভ ইজ 6s ইলেকট্রন পেয়ার। সো এটা চাইছে কোনোভাবে ওই 6s ইলেকট্রন পেয়ারটাকে ফিরে পেতে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ সাসেপ্টেবল টু রিডাকশন, অন্যকে অক্সিডাইজ করে নিজে রিডিউসড হতে চাইছে। সো যদি বাই এনি চান্স থ্যালিয়াম 3+ এটা 3টে আয়োডাইডের সঙ্গে কম্বাইন করতে চেষ্টা করে, তাহলে আয়োডাইড আমরা জানি ইট ইজ ইজিলি অক্সিডাইজেবল বিকজ অফ ইটস ভেরি বিগ সাইজ। সো তার ফলে সঙ্গে সঙ্গে এটা থ্যালিয়াম দুটো I- কে অক্সিডাইজ করে আয়োডিন লিবারেট করছে, আর এই যে দুটো ইলেকট্রনের ফলে রিলিজ হচ্ছে সেই দুটো থ্যালিয়াম 3+ নিয়ে থ্যালিয়াম প্লাসে কনভার্ট হচ্ছে। এবং আরও একটা যে আয়োডাইড এখানে রয়ে গেল, সেটার সঙ্গে এই আয়োডিন কম্বাইন করে I3- ফর্ম করছে, যেটা থ্যালিয়াম প্লাসের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে আমরা দেখতে পাচ্ছি থ্যালিয়াম আয়োডাইড ফর্ম হচ্ছে। তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে থ্যালিয়াম 3+ এর স্ট্রংলি অক্সিডাইজিং নেচারের কারণে এই রকম কোনো সিচুয়েশন তৈরি করা সম্ভব নয়, বা এরকম কোনো কম্পাউন্ড তৈরি করা সম্ভব নয় TlI3 মতো, যেখানে থ্যালিয়াম রয়েছে +3 অক্সিডেশন স্টেটে এবং 3টে আয়োডাইড তার সঙ্গে কম্বাইন করে আছে। রাদার এই কম্পাউন্ডটা কখনো তৈরি হতে পারে না, যদি তৈরি হয় সঙ্গে সঙ্গে সেটা নিজেদের মধ্যে রিঅর্গানাইজ করে এইরকম একটা কম্বিনেশনে চলে যাবে যেখানে Tl+ এর সঙ্গে I3- কম্বাইন করবে। তাহলে আমরা বলতে পারি যে TlI3-তে যদিও দেখে অ্যাপারেন্টলি মনে হয় যে থ্যালিয়াম রয়েছে +3 অক্সিডেশন স্টেটে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি থ্যালিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে +1, যেটা কম্বাইন করে রয়েছে I3- এর মতো একটা পলিহ্যালাইড অ্যানায়নের সঙ্গে। অন্যদিকে আমরা আগের দিনও এটা বলেছিলাম যে এই যে ইনার্ট পেয়ার এফেক্টকে আমরা বলেছিলাম দিস ইজ নট অ্যাকচুয়ালি ইন্ট্রিনসিক ইনার্টনেস। কেন এটা হচ্ছে না, যখন আমরা ওপর থেকে একটা গ্রুপের নিচের দিকে নামছি তখন একটা অ্যাটমের সাইজ ইনক্রিজ করছে, ফলত অন্য অ্যাটমের সঙ্গে যখন সেটা কম্বাইন করতে যাচ্ছে তখন ডিউ টু পুরার ওভারল্যাপ রিজিয়ান কম হওয়ার কারণে তাদের মধ্যে বন্ড এনার্জি কম, এবং ফলত সেই বন্ড এনার্জি এই হাই আয়োনাইজেশন এনার্জিকে কম্পেনসেট করতে পারছে না। কিন্তু যদি কখনো বন্ড এনার্জি ইনক্রিজ করে এবং সেই বন্ড এনার্জি যদি সাফিসিয়েন্ট হয় টু আয়োনাইজ দ্য 6s ইলেকট্রন পেয়ার, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে। সো ইট ইজ নট অ্যান ইন্ট্রিনসিক ইনার্টনেস। এই ঘটনাটারই রিফ্লেকশন আমরা দেখতে পাই ইন দ্য কম্পাউন্ড TlCl3। TlCl3-র ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এটা দিস ইজ এ কম্বিনেশন অফ Tl3+ অ্যান্ড 3Cl-। আমরা আগের দিন লেডের ক্ষেত্রে ফ্লোরাইড দিয়ে উদাহরণটা দেখেছিলাম, এখানে আমরা ক্লোরাইডের ক্ষেত্রে এই ঘটনাটা করতে দেখতে পাচ্ছি TlCl3 কম্পাউন্ড। এখানে ক্লোরাইড যেহেতু হাইলি ইলেকট্রোনেগেটিভ, সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে থ্যালিয়ামের একটা সাইজের শ্রিঙ্কেজ হচ্ছে, কারণ থ্যালিয়ামের উপর একটা পজিটিভ চার্জ, একটা পার্শিয়াল পজিটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে। সো তার ফলে থ্যালিয়ামের সাইজের কিছু শ্রিঙ্কেজ হচ্ছে, এবং ফলত দেখতে পাওয়া যাচ্ছে যখন থ্যালিয়াম 3+ ক্লোরাইডের সঙ্গে বন্ডিংয়ে পার্টিসিপেট করছে তখন বন্ডিং ইজ মাচ ইফেক্টিভ অর মাচ বেটার দেন দ্য কেস অফ আয়োডাইড।
আয়োডাইডের ক্ষেত্রে যতটা ওভারল্যাপ রিজিয়ান ছিল বা যতটা এক্সটেন্টে ওভারল্যাপ হতে পেরেছিল, ক্লোরাইডের ক্ষেত্রে এক্সটেন্ট ওভারল্যাপ কিন্তু অনেক অনেক বেড়ে গেছে। এবং এই বেড়ে যাওয়ার কারণে বন্ড এনার্জি সাফিসিয়েন্টলি হাই ইন কেস অফ TlCl3, এবং দ্যাট ইজ ওয়াই ইট ইজ পসিবল টু আয়োনাইজ দ্য 6s ইলেকট্রন পেয়ার। এবং আমরা দেখতে পাচ্ছি থ্যালিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এই Tl3+ এবং 3টে ক্লোরাইড, এই কম্বিনেশনটা কিন্তু স্টেবল কম্বিনেশন। এখানে কিন্তু এই ইন্টারনাল রিডক্স ট্রান্সফার যেরকম TlI3 ক্ষেত্রে হয়েছিল এবং থ্যালিয়াম 3+ আয়োডাইডকে অক্সিডাইজ করে এইরকম ভাবে আয়োডিন লিবারেট করে দিচ্ছিল, এখানে কিন্তু সেই ঘটনাটা ঘটছে না। মানে Tl3+ ক্লোরাইডকে অক্সিডাইজ করে কিন্তু ক্লোরিন লিবারেট করছে না, এবং এই ফর্মেই এটা স্টেবল হচ্ছে। দ্যাট মিনস এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি Tl3+ এবং 3টে ক্লোরাইড একসঙ্গে পাশাপাশি থাকতে পারছে। সো তার ফলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ব্যাপারটা এরকম নয় যে দিস ইন্ট্রিনসিক ইনার্টনেস 6s ইলেকট্রন পেয়ারটাকে কোনো সময় আয়োনাইজ করা যাবে না। রাদার আমরা বলতে পারি যেখানে সুটেবল কম্বিনেশন আমরা ক্রিয়েট করতে পারবো, যেখানে বন্ড এনার্জি সাফিসিয়েন্টলি হাই হবে, সেখানে কিন্তু ওই 6s ইলেকট্রন পেয়ারটাকে আয়োনাইজ করা পসিবল। এখানে আরো একটা জিনিস একটুখানি হাইলাইট করা কোথায় বেটার, আমরা যদি গ্রুপ 13-এর আয়োনাইজেশন এনার্জিগুলো একটু দেখে নিই, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জিগুলো, তাহলে সেটা বোঝানোর সুবিধা হবে। আমরা যদি এদের ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি ইন কিলোজুল পার মোলে দেখি, তাহলে দেখব বোরনের ক্ষেত্রে এটা হচ্ছে, সরি, এটা দিস ইজ নট ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, রাদার ionization energy of it is IE3. That means summation of IE1 plus I2 plus IE3. That is first ionization energy, second ionization energy এবং third ionization energy যোগফল। সেইটার ভ্যালুটা আমরা যদি দেখি, তাহলে দেখব বোরনের ক্ষেত্রে this is 688, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 5140, গ্যালিয়ামের ক্ষেত্রে 5521, ইন্ডিয়ামের ক্ষেত্রে 5084 এবং থ্যালিয়ামের ক্ষেত্রে 5438। ট্রেনটা আমাদের যেরকম আমরা ফার্স্ট আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে দেখেছিলাম সেই একই রকম, যে বোরন থেকে অ্যালুমিনিয়ামে কমেছে, অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে বেড়েছে, গ্যালিয়াম থেকে ইন্ডিয়ামে কমে নতুনত্ব। কিন্তু যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে আমরা একটুখানি বোরন এবং অ্যালুমিনিয়ামের এই টোটাল আয়োনাইজেশন যে IE1 প্লাস IE2 প্লাস IE3 এর দিকে যদি তাকাই, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাই যে থ্যালিয়ামের ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে 5438 কিলোজুল পার মোল, whereas বোরনের ক্ষেত্রে 688। এখন তাহলে কারোর মনে প্রশ্ন রাখতে পারে যে থ্যালিয়ামের ক্ষেত্রে 3টে ইলেকট্রনকে আয়োনাইজ করতে যে পরিমাণ এনার্জি লাগছে, বোরনের ক্ষেত্রে তো তার চেয়ে বেশি এনার্জি লাগছে। এখন তাহলে বোরনের ক্ষেত্রে কি করে এই প্লাস যে অক্সিজেন স্টেট আমরা দেখতে পাচ্ছি, এখানে একটু খেয়াল রাখতে হবে যে বোরন তার যেহেতু সাইজ ছোট, ফলত অ্যাকর্ডিং টু ফ্যাজিয়ান্স রুল বোরন যখন কোনো কম্পাউন্ড ফর্মেশন করে, দ্যাট ইজ মোস্ট অফ দি কেসেস বোরন যেটা তৈরি করে সেটা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড। তো সেখানে কিন্তু ডিস্টিংক্ট +3 অক্সিডেশন স্টেট সেটা কিন্তু সে শো করে না, মানে সেখানে কিন্তু +3 আয়ন ফর্মেশন কিন্তু হয় না। কিন্তু থ্যালিয়ামের ক্ষেত্রে যেহেতু সাইজ অনেক বিগার সাইজ, সো অ্যাকর্ডিং টু ফ্যাজিয়ান্স রুল থ্যালিয়াম সে কিন্তু আয়নিক কম্পাউন্ড ফর্ম করে, ফলত সেখানে কিন্তু আমরা ডিস্টিংক্ট +3 অক্সিডেশন স্টেট বা +3 আয়ন এটা কিন্তু দেখতে পাই। সো কেউ এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে গিয়ে এই জায়গায় যেন কনফিউজ না হয় যে থ্যালিয়ামের থেকে বোরনের এই IE1 প্লাস IE2 প্লাস IE3 বেশি হওয়া সত্ত্বেও বোরনের +3 অক্সিজেন কি করে আমরা দেখতে পাই। যেমন আমরা দেখতে পাই যে BF3 ফর্মেশন হচ্ছে বা BCl3 ফর্মেশন হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে যে কোনো ক্ষেত্রেই এই কম্পাউন্ডগুলোর কোনো ক্ষেত্রেই কিন্তু বোরন +3 আয়ন ফর্মেশন করছে না,
তারা কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ড হিসেবে এক্সিস্ট করছে। উইথ হ্যালিয়ামের ক্ষেত্রে সে কিন্তু আয়নিক কম্পাউন্ড ফর্ম করছে এবং তার ক্ষেত্রে কিন্তু ডিস্টিংক্ট +3 আয়ন জেনারেট হচ্ছে। যেই আয়নাইজেশন এনার্জি, হাই আয়নাইজেশন এনার্জির একটা চমৎকার রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বা অ্যাপ্লিকেশন দিয়ে আমরা এই আয়নাইজেশন এনার্জির ব্যাপারটা শেষ করব। সেটা হচ্ছে দ্যাট ইজ, আমরা আগের দিনও দেখেছি যে লেড রিলেটিভিস্টিক এফেক্টের কারণে তার +4 স্টেটে স্টেবিলিটি ইজ ভেরি লেস এবং দ্যাট ইজ ভেরি মাচ সাসেপ্টেবল টু রিডাকশন, বা সে অন্যকে অক্সিডাইজ করে নিজে রিডিউসড হতে চায়। দ্যাট ইজ ওয়াই ইট ইজ এ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এই প্রপার্টিটা ইউজ করে আমরা কিন্তু ইন রিয়াল লাইফ লেড অ্যাসিড ব্যাটারি এটাকে অ্যাক্ট করতে দেখি। লেড অ্যাসিড যে ব্যাটারি আমরা দেখি যে রিয়াল লাইফে, সেখানে জেনারেলি পিবি লেড এবং PbO2 ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয় এই মিক্সারের ক্ষেত্রে, এই লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে, যেখান থেকে আলটিমেটলি লেড সালফেট তৈরি হয়। এখন এই লেড PbO2-তে রয়েছে +4 অক্সিডেশন স্টেটে, এখানে লেড 0, আর আলটিমেটলি দ্যাট রিডিউসেস টু লেড 2। ফলত যেহেতু আমরা দেখেছি যে লেড PbO2 যেখানে লেড রয়েছে +4 অক্সিডেশন স্টেটে, দ্যাট ইজ ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট এবং ভেরি মাচ সাসেপ্টেবল টুয়ার্ডস রিডাকশন। সো তার ফলে তার নিজের রিডিউসড হওয়ার ক্ষমতা বেশি হওয়ার কারণে বা তার টেন্ডেন্সি টু গেট রিডিউসড এটা খুব হাই হওয়ার কারণে দেখতে পাওয়া যায় যে লেড রিডাকশন পোটেনশিয়াল ইজ ভেরি হাই। সে ইজিলি নিজে রিডিউসড হতে চাইছে এবং দ্যাট ইজ ওয়াই তার ক্ষেত্রে কিন্তু আমরা লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে দেখি সেখানে আমরা ভেরি হাই ভোল্টেজ গেইন করতে পারি। সো যদি কারোর এমন কোনো কাপল আমরা ইউজ করতাম যেখানে যে এলিমেন্টটা ইউজ করা হচ্ছে তার রিডিউসড হওয়ার টেন্ডেন্সি কম, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেতাম যে সেখান থেকে আমাদের যে আউটপুট ভোল্টেজ সেটাও কম হতো। কিন্তু এখানে লেড +4, তার যেহেতু লেড 2-তে রিডিউসড হওয়ার টেন্ডেন্সি ইজ ভেরি হাই, সো দ্যাট ইজ ওয়াই এখানে কিন্তু আমরা যে আউটপুট ভোল্টেজটা পাই সেটাও কিন্তু অনেক হাই হয়। আরেকটা জিনিস বলা হয়নি যেটা, সেটা হচ্ছে আরেকটা এক্সাম্পল আমরা দেখি যেখানে এই ধরনের হাই অক্সিডাইজিং এজেন্ট কিভাবে অ্যাক্ট করে। আমরা জানি যে পারম্যাঙ্গানেট ইজ আ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। দিস ইজ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এখন পারম্যাঙ্গানেট যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হয়, তার মানে ম্যাঙ্গানিজ যেটা সেন্ট্রাল মেটাল, সেখানে ম্যাঙ্গানিজ রয়েছে +7 অক্সিডেশন স্টেটে। সো অবভিয়াসলি তাহলে ম্যাঙ্গানিজ সে সহজে +7 স্টেটে থাকতে চাইছে না, সে নিজে ইজিলি রিডিউসড হতে চাইছে। কিন্তু এখন এই ম্যাঙ্গানিজকে +7 অক্সিডেশন স্টেটে আমি নিয়ে যাব কি করে? সেটার জন্য আমরা কোয়ালিটেটিভ অ্যানালিসিসে ম্যাঙ্গানিজের একটা টেস্ট করি। কোনো একটা ম্যাঙ্গানিজ 2 সলিউশনের ক্ষেত্রে আমরা ম্যাঙ্গানিজ 2 সলিউশনের অ্যাসিডিক সলিউশনের মধ্যে যদি আমরা সামান্য পরিমাণ ম্যাঙ্গানিজ 2 অ্যাসিডিফাইড উইথ ডাইলুট সালফিউরিক অ্যাসিড, এর মধ্যে যদি আমরা সোডিয়াম বিসমুথেট দিয়ে দিই, তাহলে দেখি যে পারম্যাঙ্গানেটের পিঙ্ক কালার জেনারেট করছে, পিঙ্ক কালার ডিউ টু পারম্যাঙ্গানেট। তার মানে sodium bismuthate is so strong oxidizing agent that it can even oxidize manganese to permanganate. সো তার ফলে বোঝা যাচ্ছে যে বিসমুথেটের অক্সিডাইজিং পাওয়ার কতটা বেশি। এখন এই বিসমুথেটের অক্সিডাইজিং পাওয়ারের পেছনেও কিন্তু সেই একই কারণ লুকিয়ে রয়েছে। বিসমুথেটে বিসমাথ রয়েছে +5 অক্সিডেশন স্টেটে। সো বিসমাথ তার মানে সেটা হচ্ছে নাইট্রোজেনের গ্রুপ, যার আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে বিসমাথের জেনল 4f14 5d10 6s2 এবং 6p3। সো তার ফলে তার ক্ষেত্রে +5 অক্সিডেশন স্টেট অ্যাচিভ করতে গেলে 6s এর 2টো এবং 6p-র 3টে ইলেকট্রনকে রিমুভ করতে হবে।
এবং যেহেতু বিসমাথ হচ্ছে একটা ভেরি হেভিয়ার এলিমেন্ট যার অ্যাটমিক নাম্বার 83, তো তার ফলে সেখানে রিলেটিভিস্টিক এফেক্ট অপারেটিভ, এবং তার ফলে এই 6s ইলেকট্রন পেয়ারকে রিমুভ করা ইজ ভেরি মাচ ডিফিকাল্ট। এবং ফলত দেখতে পাওয়া যাচ্ছে যে বিসমাথ ইন +5 অক্সিডেশন স্টেট ইজ ভেরি মাচ আনস্টেবল, এবং তার ফলে ইট ইজ ভেরি মাচ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এবং ইট ইজ এ সো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট যে ইট ক্যান এবল টু অক্সিডাইজ ম্যাঙ্গানিজ টু পারম্যাঙ্গানেট ইভেন। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে হাই অক্সিডেশন, কোনো একটা অক্সিডাইজিং পাওয়ার, কোনো একটা হাই আয়নাইজেশন এনার্জি কোনো একটা এলিমেন্টের অক্সিডাইজিং পাওয়ার বা তার কেমিক্যাল প্রপার্টিকে কিভাবে ইনফ্লুয়েন্স করছে। সো এইরকম আরো উদাহরণ রয়েছে এই বা অ্যাপ্লিকেশন রয়েছে এই ধরনের হাই আয়নাইজেশন এনার্জি, সেগুলো আমরা পরে পরে কোনো না কোনো সময় দেখব। সো আমাদের যে আয়নাইজেশন এনার্জির মোরাল স্ট্রেন্থ বা কম্পারেটিভ স্টাডি বা পিরিয়ডিক ভেরিয়েশন অ্যামং দ্য গ্রুপস অ্যান্ড দ্য পিরিয়ডস, সেটা আমরা মোরালেস এখানে দেখলাম। সো আয়নাইজেশন এনার্জির পার্টটা আমাদের এখানেই শেষ। এর মধ্যে যেটা উল্লেখ করে দিই সেটা হচ্ছে তোমাদের যে রেফারেন্সগুলো, মানে যে বইগুলো থেকে তোমরা এই পিরিয়ডিক ভেরিয়েশনের ব্যাপারগুলো পড়তে পারো বা দেখতে পারো। আগেও আমি একদিন উল্লেখ করেছিলাম এই বইগুলোর নাম, এখানে আবার সেগুলো দিয়ে দিলাম। এর মধ্যে প্রথম যে দুটো রেফারেন্স, সেই দুটো রেফারেন্স হচ্ছে সোললি বেসড অন পিরিয়ডিক প্রপার্টি, দ্যাট মিনস এরিক ই সেরি এবং ডিএমপি মিঙ্গোস। এই দুটো বই, সরি এরিক ই সেরি না, আমার বলতে ভুল হয়েছে, নরম্যান এবং ডিএমপি মিঙ্গোস, এই দুটো বই দিস ইজ স্পেসিফিক্যালি ফর কেমিক্যাল পিরিয়ডিসিটি, কেমিক্যাল পিরিয়ডিসিটির উপরই এই দুটো বইয়ে আলোচনা রয়েছে, ফলত এই দুটো বই থেকে তোমরা পড়তে পারো। এরিক ই সেরির বইটা একটা জেনারেল ডিসকাশন অন পিরিয়ডিক প্রপার্টি, এছাড়া বাকি দুটো বই স্যান্ডারসন, এগুলো তোমরা দেখতে পারো, বা মনোগানের বইটা এটাও তোমরা দেখতে পারো ফর পিরিয়ডিক ভেরিয়েশন। এছাড়া যে কোনো আমাদের যে টেক্সট বুকগুলো রয়েছে, যেমন ইনঅর্গানিক কেমিস্ট্রি বাই এ কে দাস, অথবা ইনঅর্গানিক কেমিস্ট্রি বাই আর পি সরকার, অথবা অন্যান্য যে বইগুলো যেমন হুইয়ের বই বা স্টিভার অ্যাটকিন্সের বই, এই বইগুলো তোমরা এই পিরিয়ডিক ভেরিয়েশন পড়ার জন্য তোমরা কনসাল্ট করতে পারো। সো আমাদের আয়নাইজেশন এনার্জির যে ডিসকাশন সেটা এখানেই শেষ। এরপরে আমরা অন্য একটা টপিক নিয়ে শুরু করবো এরপরে, যেটা হচ্ছে ইলেকট্রন প্যাটার্ন।